আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের একটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে শম্পা জুয়েলার্সে এমন ঘটনা ঘটে বলে দাবি করেছে মালিকপক্ষ। পুলিশের সরবরাহ করা সিসিটিভি ক্যামেরার ছবি অনুযায়ী দুজন লোক বোরকা পরে দোকানটির শাটারের তালা ভেঙে ওই স্বর্ণালংকার চুরি করেছে। শম্পা জুয়েলার্সের মালিকের দাবি, দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের অলংকার সাজানো ছিল। এছাড়া বন্ধকি স্বর্ণ ছিল ১০০ ভরির মতো। অলংকারের পাশাপাশি নগদ ৪০,০০০ টাকাও চুরি হয়েছে বলে দাবি মালিকের। মালিবাগে রয়েছেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি, তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। অ্যানি, স্বর্ণ চুরির অভিযোগের বিষয়ে পুলিশ কি বলছে? কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা? সার্বিক পরিস্থিতি আমাদের জানান। সুমন, আপনি যেমনটি বলছিলেন যে মালিবাগের যে ফরচুন মার্কেট আছে সেই মার্কেটের দোতলায় কিন্তু শম্পা জুয়েলার্স নামের যে জুয়েলার্সটি আছে সেই দোকানের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রাত ঠিক ৩টার কিছু পরেই গ্রিল কেটে মার্কেটে প্রবেশ করা হয় এবং দোকানে প্রায় ৫০০ ভরির মতো যে স্বর্ণ ছিল তা ডাকাতেরা লুট করে নিয়ে যায়। তো আপনাদের যে দোকান যে মালিক আছেন সরাসরি তার কাছ থেকে আসলে আমরা শুনবো যে তিনি কিভাবে জানতে পেরেছেন যে কখন চুরির ঘটনাটা ঘটেছে। আপনারা উদ্ধার করে দিতে পারেন। পুরো প্রশাসন বলছে মোটামুটি আমরা চেষ্টা করছি, দেখি কি করা যায়। আপনি কখন জানতে পেরেছেন? আমি সকাল 6:30টায় আমার মোবাইলে ফোন দিছে যে আপনার দোকানে সমস্যা হয়েছে, আপনি একটু আসেন। রাত কয়টায় আপনি আসলে বের হয়েছিলেন? আমি রাত 9টায় দোকান থেকে বের হয়েছি। আপনার দোকানে কি পরিমাণ স্বর্ণ ছিল? আমার দোকানে বন্ধকি সোনা সহ ৫০০ ভরির মতো সোনা ছিল। আর্থিক মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি? টাকার অঙ্কে আমরা কি বলবো? বিপুল পরিমাণ। আপনার টাকার পরিমাণে প্রায় 7-8 কোটি টাকা। আপনার কি কাউকে হয় মানে সন্দেহের তালিকা আছে? সন্দেহের তালিকা বলতে আমাদের মার্কেটে যারা দারোয়ান আছে তারা জড়িত না থাকলে তো এত বড় একটা অকারেন্স ঘটতে পারে না। পুলিশ আপনাদেরকে আশ্বাস দিয়েছে? হ্যাঁ, পুলিশ বলছে যে আমরা চেষ্টা করছি, দেখি কি করি, কি করতে পারি। দোকানের নিরাপত্তা নিয়ে কি শঙ্কিত কিনা এই মার্কেটে এরকম একটা ঘটনা? এই মার্কেটের নিরাপত্তা নাই দেখেই তো চুরি হয়েছে, নিরাপত্তা থাকলে তো আর চুরি হইতো না। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো যেমনটি শুনছিলেন যে এখন যারা আছেন দোকানে, যারা জুয়েলার্স যে মালিক সমিতি আছে তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। তারা বলেছেন যে দোকানে নিরাপত্তা বলতে আসলে এই মুহূর্তে তাদের কাছে মনে হচ্ছে যে দোকানে আসলে নিরাপত্তা বলতে কিছু না। আপনাদের আরেকটা বিষয় দেখে রাখতে চাই, দোকানের যে অবস্থা, গতকাল যে ডাকাত যে এসেছিল তারা কিন্তু বোরকা পরে এসেছিল যাতে তাদেরকে শনাক্ত করা না যায়। তো দোকানের কিছু চিত্র আপনাদেরকে দেখাতে চাই যে দোকানে গতকাল রাত 3টা 7 থেকে 8 মিনিটের দিকে সিসিটিভির ফুটেজ অনুযায়ী যে সময়টা দেখানো হয়েছে সেই সময় অনুযায়ী 3টা 7 মিনিটে এই দোকানে চুরির ঘটনা বা ডাকাতির ঘটনা ঘটে। আর যারা যে দুজন এসেছিলেন আপনারা জানেন যে তারা কিন্তু আসলে বোরকা পরেই দোকানে এসেছেন চুরি করতে। এর আগে রাতে তারা গ্রিল কেটে এই দোকানে তারা প্রবেশ করেন। ঘটনাস্থলে পুলিশের যেসব টিম আছে তারা কিন্তু এসেছিলেন। এর আগে ডিএমপির যে রমনাজনের ডিসি ছিলেন মাসুদ, উনি এসেছিলেন এবং এসে দোকান মালিক আছে তাদের সাথে কথা বলেছেন। দোকান মালিক সমিতির যারা সদস্য আছেন তাদের সাথেও কথা বলেছেন। সে সময় তিনি জানিয়েছেন যে তারা আসলে তদন্ত করে একটা ব্যবস্থা নেবেন। আর দোকান মালিক সমিতির যারা আছেন তারাও কথা বলেছেন। তারা বলেছেন যে মার্কেটে যদি নিরাপত্তা আদৌ থাকতো তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। তারা এই মুহূর্তে যেটা বলেছে যে নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত। এর আগে বলতে চাই, গত মঙ্গলবারে কিন্তু যাত্রাবাড়ির একটি মার্কেটে 125 ভরি স্বর্ণের দোকানে কিন্তু ডাকাতি হয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। অ্যানি, আপনাকে ধন্যবাদ। সূচকের নিম্নমুখী অবস্থানের মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের শেষ কর্মদিবসের লেনদেন। কমেছে 167টি কোম্পানির শেয়ারের দাম, বেড়েছে 152টির। আর অপরিবর্তিত রয়েছে 75টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে 254 কোটি টাকার শেয়ার। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল লেনদেন হয়েছিল 611 কোটি টাকার শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকের নিম্নমুখী অবস্থানের মধ্য দিয়ে চলছে আজকের লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন। তিনি জানাবেন এই মুহূর্তের লেনদেনের খবর। আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে। আমরা প্রথম 3 ঘন্টার লেনদেন পর এখন দেখছি যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক 29 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 5308 পয়েন্টে। এছাড়া যদি দেখি যে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের ক্ষেত্রে আমরা দেখছি আজ ঢাকার পুঁজিবাজারে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। আমরা দেখছি আজ দাম কমার ক্ষেত্রে রয়েছে 244টি শেয়ারের দাম কমেছে, আর দাম বেড়েছে মাত্র 108টি কোম্পানি শেয়ারের। তবে দামের কোনো তারতম্য ঘটেনি 45টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। আর যদি আমরা লেনদেন ভলিউম দেখি প্রথম 3 ঘন্টা পর আমরা দেখছি যে ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে প্রায় 300 কোটি টাকার শেয়ার। তো এই হচ্ছে মোটামুটি লেনদেন পরিস্থিতি ঢাকার পুঁজিবাজারে। আর যদি আমরা খাতগুলো দেখি আমরা দেখছি যে ব্যাংক, ইন্স্যুরেন্স কিংবা মিউচুয়াল ফান্ড এই সমস্ত কোম্পানি শেয়ারগুলোর দামের ক্ষেত্রে আপনার খানিকটা এগিয়ে আছে। আর বাজারের আসলে আমরা যেটা দেখছিলাম যে গতকালও আমরা লেনদেন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে 611 কোটি টাকা, কিন্তু এখন আমরা দেখছি প্রথম 3 ঘন্টাতেই লেনদেন হয়েছে মাত্র 300 কোটি টাকা। তো বাজারের সার্বিক অবস্থা নিয়ে আমরা জানতে চাইবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কি বলেন জনাব সাইমা আক্তার, ডেপুটি ম্যানেজার শাকিল ইসবি স্টক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে আজকে বাজারের যে আমরা নেতিবাচক একটা ধারা দেখছি বা সার্বিকভাবে বাজারের কি অবস্থা? সার্বিকভাবে বাজার আমরা সপ্তাহের শুরু থেকে দেখছি একটি নেতিবাচক ধারা, এবং সেটা অব্যাহত আছে আজ বৃহস্পতিবার পর্যন্ত। আসলে একটা স্ট্রং আপ ট্রেন্ডের পরে একটা সাইডওয়াইজ একটা কারেকশন, একটা উইক একটু ভলিউম কম, বাজারে ইনভেস্টরদের বাই প্রেশারটা একটু কম, এটা খুব ন্যাচারাল। বাজারে আপস অ্যান্ড ডাউনস থাকবেই। এখন যেহেতু ডিভিডেন্ডের মৌসুম, ডিভিডেন্ডের জুন ক্লোজিং কোম্পানিগুলো যদি ভালো ডিভিডেন্ড দেয় সেই সব শেয়ারগুলো ভালো মুভমেন্টে আসবে এবং নতুন ইপিএস আসবে। তো বাজারে যারা ইনভেস্টর আছে তারা এখন দেখে শুনে বিনিয়োগ করবে এবং তারা দেখছে এই মুহূর্তে যে কোন কোন শেয়ারগুলো কোম্পানিগুলো ভবিষ্যতে ভালো করবে এবং ইপিএস ভালো আছে, ডিভিডেন্ড ভালো আছে, এগুলো এখন অবজার্ভ করছে। অবজার্ভ শেষে যখন ভালো কোনো কোম্পানি ওরা চুজ করতে পারবে তখন তারা আবার নতুন করে বাজারে ইনভেস্ট করবে। আচ্ছা, আমরা দেখছিলাম যে আজকে আপনার লেনদেনের ক্ষেত্রে যে খাতগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে ব্যাংক খাত আছে, ইন্স্যুরেন্স খাত আছে। তো পুরো সপ্তাহ, আজকে যেহেতু সপ্তাহের শেষ কার্যদিবস, পুরো সপ্তাহে আসলে আপনার খাতগুলো কি অবস্থা ছিল? খাতগুলো ওভারঅলি সপ্তাহের শুরু থেকে পার্টিকুলার কোনো খাতের প্রাধান্য ছিল না। ব্যাংকের ক্ষেত্রে ছিল বিশেষ করে 5টা ব্যাংকের মার্জারের ইস্যুতে এবং স্পেসিফিক কোনো বিনিয়োগকারীদের ক্ষেত্রে স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন না থাকার ইস্যুতে কখনো কখনো বায়ারলেস হয়ে গেছে, কখনো কখনো সেলারলেস হয়ে যাচ্ছে। আসলে এটা একটা মানে বিনিয়োগকারীদের যে আস্থার যে একটু সংকট দেখা যাচ্ছে বিশেষ করে ব্যাংকিং সেক্টরে। কিন্তু আদারওয়াইজ যেসব কোম্পানি বা ব্যাংকিং সেক্টরে যেসব কোম্পানিগুলো ভালো আছে, হ্যাঁ, তাদের ভলিউম সাথে সাথে প্রাইস মুভমেন্টটা ভালো আছে। বিনিয়োগকারীদের আস্থার কথা বলছিলেন, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর ক্ষেত্রে কি করা যেতে পারে? বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর ক্ষেত্রে তো অনেক বিএসসিসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং আমরা মানে বিনিয়োগকারীদের পক্ষ থেকে আমরা অনেক সময় শুনছি যে ইনফরমেশনের ল্যাক অফ ইনফরমেশনের কিছু গ্যাপ আছে, সেই গ্যাপগুলো যদি কাভার করতে পারে এবং যদি মনে করে আরও যেসব কোম্পানিগুলো যদি ভালো ডিভিডেন্ড দেয়, তাদের ইপিএসএ বেস ভালো, সেই বেসিসে যদি তারা ডিভিডেন্ড দেয় তাহলে কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং আস্তে আস্তে তাদের ভলিউম বৃদ্ধি পাবে। জি, জনাব সাইমা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইয়াসমিন সুমনা, আসলে এতক্ষণ কথা হচ্ছিল আপনার শাকিল ইসবি স্টকের ডেপুটি ম্যানেজার জনাব সাইমা আক্তারের সাথে। তার কাছ থেকে আমরা বাজার নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছিলাম। একই সাথে আমরা দেখছি যে প্রথম 3 ঘন্টার পর আসলে লেনদেনে আমরা দেখছি যে খানিকটা ধীর গতির লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যেটি আপনাকে আগেও জানাচ্ছিলাম যে প্রায় 300 কোটি টাকার ধারে কাছে আসলে লেনদেন হয়েছে এখন পর্যন্ত, যদিও গতকাল ছিল 611 কোটি টাকা। তো দিন শেষে আরও 1.5 ঘন্টা লেনদেন আছে এবং 1.5 ঘন্টা পরই আসলে বোঝা যাবে যে আজকে সপ্তাহের শেষ দিনে লেনদেন কত গিয়ে দাঁড়ায়। তো ইয়াসমিন সুমনা, আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ধন্যবাদ আপনাকে। আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড নামে একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে দেশে ব্যবসা শুরু করছে। এটি ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিনিয়োগে গঠিত কোম্পানি। বাংলাদেশে এই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে রয়েছে কাজী ফার্মস গ্রুপ। বাংলাদেশের আধুনিক খুচরা বিক্রয় খাতের সূচনা হতে যাচ্ছে নতুন এক অধ্যায়ের, যার নাম আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড। নতুন এই বিনিয়োগে বাংলাদেশে ব্যবহার করা হবে সর্বাধুনিক রিটেল প্রযুক্তি।
স্থানীয় ভোগ্যপণ্য উৎপাদকদের মধ্যে দ্রুত বিতরণের জন্য তারা গড়ে তুলবে একটি নতুন ডিস্ট্রিবিউশন বা বিতরণ নেটওয়ার্ক। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেডের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনেস মুর্শিদ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ দেশি বিদেশি বহু বিনিয়োগকারী। ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিদেশি বিনিয়োগে গঠিত এই কোম্পানির স্থানীয় অংশীদার দেশের শীর্ষস্থানীয় খাদ্য ও পোল্ট্রি শিল্পগোষ্ঠী কাজী ফার্মস গ্রুপ। আমাদের এই উদ্যোগে $120 মিলিয়ন বিনিয়োগ হবে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমরা আশা করছি রিটেল চেইন শপগুলোতে 40% মেয়েরা কাজের সুযোগ পাবে। 40% of their employees are women. We hope that Alphamart stores will also create jobs. অনুষ্ঠানে জানানো হয় যৌথ উদ্যোগের অংশীদারদের মধ্যে একটি আলফামার্ট, যা বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে প্রায় 30,000 স্টোর পরিচালনা করছে। আরেক অংশীদার মিৎসুবিশি কর্পোরেশন, যারা জাপান ও ইন্দোনেশিয়ায় প্রায় 17,000 স্টোর পরিচালনা করে। কাজী ফার্মস বাংলাদেশে কমপ্লায়েন্স মেনটেন করে তাদের ব্যবসা পরিচালনা করছে। আমি আশা করছি ব্যবসা পরিচালনায় বাংলাদেশে রিটেল উদ্যোক্তাদের দারুণ সম্ভাবনা রয়েছে। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ আলফামার্টকে সাদরে গ্রহণ করবে। Accepted by the Bangladeshi people, Bangladesh, Indonesia, and Japan. আমি মনে করি বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং জাপান এই 3 দেশের ব্যবসায়িক অভিজ্ঞতা একটি দারুণ বিজনেস ভেঞ্চার তৈরি করবে। এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটি টেকসই উন্নয়নে সহায়তা করবে। And contribute to the sustainable economic growth of Bangladesh. প্রকল্পটির প্রথম ধাপে 5 কোটি মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ থাকবে, যা দেশি মুদ্রায় 610 কোটি টাকার মতো। দ্বিতীয় ধাপে আরও 7 কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। দুটো মিলিয়ে আলফামার্টে প্রায় 12 কোটি ডলার বা 1464 কোটি টাকা বিনিয়োগ হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাজারে স্বর্ণের আরেক দফা বর্ধিত দাম আজ কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য অনুযায়ী 22 ক্যারেট মানের প্রতি ভরির দাম 2,09,029 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম গুনতে হচ্ছে 1,99,526 টাকা। আর 18 ক্যারেট মানের প্রতি ভরির দাম 1,71,029 টাকা। এদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 1,42,485 টাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আজ কিছুটা কমেছে। ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় তেলের বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে oilprice.com। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $62। ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেক বাস্কেটে ব্যারেল প্রতি দাম $66.26। দুবাইতে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $65.59। আর ভারতের বাজার অর্থাৎ ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $66। দর্শক, এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে।